চট্টগ্রামে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। নীলফামারীতে তিস্তার পানি বইছে বিপদসীমার উপরে। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, মৃগী নদীর পানি বেড়ে শেরপুরে ভাঙন আতঙ্ক। পরিবহন শ্রমিকদের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ। ভোগান্তিতে আন্তজেলা সহ দূরপাল্লার যাত্রীরা। বগুড়ায় বিল্ডিং কোড না মেনেই গড়ে উঠেছে বহুতল ভবন। প্রাকৃতিক দুর্যোগে বড় ক্ষয়ক্ষতির শঙ্কা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। দক্ষ জনবল ছাড়াই চলছে ভোলার ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো। গত 6 মাসে ভুল চিকিৎসায় 20 জনের মৃত্যুর অভিযোগ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জ্যোতিকা। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ ও দুর্দশা কমেনি। পানি কমে যাওয়ায় অনেক বাসিন্দা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা ও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার অনেক জায়গায় পানি নেমে গেলেও কোথাও কোথাও এখনো হাঁটু পানিতে তলিয়ে আছে। পানি নামার পর কাদা ভরা ঘর এবং বাড়ি জুড়ে ময়লা আবর্জনা নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক যোগাযোগ পুরোপুরি সচল না থাকায় দুর্দশায় পড়া মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এদিকে কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকার বন্যার পানি নামতে শুরু করলেও বন্যা দুর্গতদের মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট রয়েছে। টানা 6 দিনের বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বিভিন্ন জায়গায় ভেঙে গেছে সড়ক, কালভার্ট, ব্রিজ। অন্যদিকে তিস্তা নদীর পানি বইছে বিপদসীমার কিছুটা উপর দিয়ে। এতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদিও কক্সবাজার ও বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ ও দুর্দশা কমেনি। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, আর জানাবেন প্রশাসনের ত্রাণ কার্যক্রম নিয়ে কি পরিস্থিতি দেখছেন সেখানে? জ্যোতিকা, সকাল থেকে কক্সবাজারের তীব্র রোদ। গত কয়েকদিন ধরে কক্সবাজারে বৃষ্টি ছিল না। কিছুক্ষণ আগেও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী কক্সবাজারের ঝিলিংজা চান্দারপাড়ায় এসেছিলেন। সেখানে আমরা দেখেছি 100 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে, এবং বিশেষ করে মৎস্য ঘের ফসলি জমি এবং যারা কৃষিকাজে যুক্ত ছিলেন, যারা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন ধরে কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া এলাকার বন্যার পানিও কমতে শুরু করেছে। সেখানে বন্যার পানি কমলেও আমরা দেখেছি যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে না। বিশেষ করে সুপেয় পানি এবং যে বন্যা পরিবর্তী বিভিন্ন রোগ বালাই থেকে শুরু করে পরবর্তী সময়ে মানুষ এখনো দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে সুপেয় পানির বেশ সংকট রয়েছে। নলকূপ ডুবে গেছে, নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বিভিন্ন ধরনের বিদ্যুৎ থেকে শুরু করে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা দুর্ভোগে আছেন। এবং আমরা যতটুকু জেনেছি, গতকালকেও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আমরা দেখেছি প্রতিমন্ত্রী একটি ব্রিফিং করেছেন। সেখানে সাংবাদিকদের মত বিনিময়ের সময় তিনি বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, এবং খোঁজ খবর নেওয়া হবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ফসলি জমি, মৎস্যঘের এবং যে
ফসলি জমি থেকে শুরু করে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নানা ধরনের সহযোগিতা করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে চকেরিয়া পেকুয়ার কথা যদি বলতে হয়, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, যেহেতু গত কয়েকদিন ধরে বৃষ্টি নেই এবং আজ সকাল থেকে কক্সবাজারের তীব্র রোদ। সেক্ষেত্রে বন্যার পানি নামতে শুরু করেছে এবং আমরা রাবু থেকে শুরু করে চকরিয়ার বিভিন্ন জায়গায় দেখেছি যে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। অন্যদিকে আমরা দেখেছি প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এবং মানুষ যে বন্যা পরবর্তী সময়ে কি করবেন এমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানকার মানুষের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে নানাভাবে সহায়তা করা হয় এবং গতকালও প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এবং কিছুক্ষণ আগেও এই চাঁদের পাড়ায় পরিদর্শনে এসেছিলেন, সেখানে যারা ক্ষতিগ্রস্ত করেছিলেন এবং কিছুক্ষণ আগেও এই চাঁদের পাড়ায় পরিদর্শনে এসেছিলেন, সেখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আমরা দেখতে পেয়েছি সকল কক্সবাজারের জেলা উপজেলা যে ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকা আছে সেখানকার তাদের খোঁজ খবর নিয়ে সেখানেও পরিদর্শনে যাবেন বলে আমরা জানতে পেরেছি। জ্যোতিকা, এই ছিল চাঁদের পাড়া এলাকা থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সে খবর জানাতে যুক্ত ছিলেন মোহাম্মদ মোর্শেদ। নীলফামারীতে তিস্তা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে ভারী বর্ষণে শেরপুরে বৃদ্ধি পেয়েছে মৃগী নদীর পানি। নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি। নদীর পানি বৃদ্ধির খবর জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন ও শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। শুরুতে যেতে যাই সৈয়দপুরে মোকাররমের কাছে। মোকাররম, তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আমরা রয়েছি লালমনিরহাটে। এটি তিস্তা ব্যারেজ এলাকা। ব্যারেজ এলাকাটি দুটি জেলাকে স্পর্শ করেছে, নীলফামারী এবং লালমনিরহাট। লালমনিরহাটের অংশের যে তিস্তার বাম তীর, সেই তিস্তার বাম তীর ঘেঁষা যে জনপদগুলো আছে সেগুলো তিস্তা নদীর পানি বাড়লেই প্লাবিত হয়। আজকে তিস্তা নদীর পানির যে বাড়ার প্রবণতা, সেটি মধ্যরাত থেকেই বাড়ার প্রবণতা ছিল এবং সেটি সকাল থেকে কমে গিয়েছে। গত রাত 10টায় তিস্তা নদীর পানি বিপদসীমার ডালিয়া পয়েন্টে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, তবে মধ্যরাত থেকে সেটি কমতে শুরু করে। সকাল 6টায় সেটি নেমে আসে বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে। এরপরে সকাল 9টায় নেমে আসে বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে এবং 10টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে এই মুহূর্তে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। তবে পানির যে উজানের ঢলের চাপ, সেই চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের যে 44টি জলকপাট সেটি খুলে রাখা হয়েছে, যার ফলে পানি আসলে উজান থেকে ভাটির দিকে গড়াচ্ছে। তিস্তা নদী রংপুরের 5টি জেলাকে স্পর্শ করেছে, তার মধ্যে রংপুরের বিভাগের মধ্যে কুড়িগ্রাম এবং লালমনিরহাট বন্যাপ্রবণ দুটি অঞ্চল। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে এই দুটি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং রংপুরের একটি উপজেলা রয়েছে গঙ্গাচড়া, যে উপজেলার 9টি ইউনিয়নকেই তিস্তা নদী স্পর্শ করেছে, সেই গঙ্গাচড়ায় বন্যা প্লাবিত হয়। এখন এই মুহূর্তে আসলে লোকালয়ে পানি এখনো প্রবেশ করেনি, তবে তিস্তা নদীর পানি যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, এটি বিপদসীমার 10, 15 বা 20 সেন্টিমিটার উপর দিয়ে যদি প্রবাহিত হয়, তবে লোকালয়গুলো প্লাবিত হতে পারে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, যেহেতু বৃষ্টিপাত থেমে গেছে, উজানের ঢল যদি খুব বেশি পরিমাণে না আসে, তাহলে তিস্তা নদীর পানি আজকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে তিস্তা নদীর যে বিভিন্ন ভাঙন প্রবণ পয়েন্ট আছে, সেই ভাঙন প্রবণ পয়েন্টগুলোতে তাদের যে ভাঙন রোধের প্রস্তুতি সেটি তারা শুষ্ক মৌসুমে করে ফেলেছেন, যার ফলে এবারের ভাঙনের যে পরিস্থিতি সেটি খুব একটা তৈরি হয়নি। তবে জরুরি ভিত্তিতে তাদের যে প্রস্তুতি সেটিও স্বাভাবিক রয়েছে বলে তারা বলছেন। জানিয়ে রাখি, তিস্তা নদী যেটি লালমনিরহাট দিয়ে প্রবেশ করে কুড়িগ্রামে গিয়ে শেষ হয়েছে, যমুনার সাথে সেখানে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। এই তিস্তা নদীর যে অববাহিকার 2 কোটি মানুষ, তারা কিন্তু প্রত্যেক বছরে আকস্মিক এ ধরনের বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়, যার ফলে তিস্তার যে সুষ্ঠু ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য 2 তীরের মানুষ বরাবরই বলে আসেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি। তবে বারবার এটি প্রতিশ্রুতির বেড়াজালে আবদ্ধ থাকলেও সেখান থেকে আসলে পরিত্রাণের খুব বেশি দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে দেখা যাচ্ছে না, যার ফলে তিস্তাপাড়ের মানুষ বলছেন যে বছরে মৌসুমী বন্যা, স্বল্পমেয়াদী বন্যা কিংবা ভরা বর্ষা মৌসুমে তাদের যে দুকুল ছাপিয়ে প্লাবিত হওয়ার যে প্রেক্ষাপট, সেটি বারবারই থেকে যাচ্ছে, যার কারণে তারা বলছেন যে এটি টেকসই সমাধান না হওয়া পর্যন্ত তাদের আসলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তাদের আসলে মুক্তি নেই। থেকেই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধির সবশেষ খবর। এই মুহূর্তে আরো জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ, শেরপুরে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং কি পরিস্থিতি দেখছেন সেখানে? জ্যোতিকা, ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ির পানিগুলো কিন্তু কমতে শুরু করলো। শেরপুর
জেলা শহরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে সেটা হচ্ছে মৃগী নদী, সেটি কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গতকালকে এই নদীর পানি অস্বাভাবিকভাবে কিন্তু 2 থেকে 2.5 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে আমরা দেখেছি যে শুধু নদীর পানি বৃদ্ধি পায়নি, এই পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী অনেক বসত ভিটায় এই নদী গর্ভে বিলীন হয়েছে এবং সে বিশেষ করে শেরপুর পৌরসভাধীন কসবা কাঠগড় মহলার যে কয়েকটি বসত ভিটা এবং এখানে শতবর্ষ একটি মসজিদ এবং পারিবারিক কবরস্থান কিন্তু এখন পর্যন্ত হুমকির মুখে রয়েছে। যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং এই পানির তীব্র স্রোত যদি অব্যাহত থাকে তাহলে হয়তো এই মসজিদ এবং বসত ভিটা সহ যে পারিবারিক কবরস্থান সেটি কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। তবে আমি দেখেছি পানি বৃদ্ধির পাশাপাশি নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশের ফলে আমরা দেখেছি এখানে যারা কৃষক রয়েছেন, স্থানীয় কৃষকরা কিন্তু তারা ধার দেনা করে তারা কিন্তু অনেক কষ্টে তারা যে গ্রীষ্মকালীন সবজি তারা চাষ করেছিলেন সেটি কিন্তু পানির নিচে এখন পর্যন্ত তলিয়ে আছে এবং বেশ কয়েকদিন থেকে পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে সবজি গাছে কিন্তু এখন মরক রোগ দেখা দিয়েছে এবং বিশেষ করে সামনে যেহেতু রোপা আমন ধান রোপণের সময় এই বেশ কয়েকদিন আগে কিন্তু কৃষককে এখানে যারা নদী তীরবর্তী স্থানে কিন্তু এখানে কৃষকরা আমরা দেখেছি সদ্য রোপার যে বীজতলা সেটি কিন্তু পানির নিচে প্লাবিত হয়েছে। তবে কৃষকরা বলছেন যে যদি পানি দ্রুত সময়ের মধ্যে নেমে না যায় এবং এই পানি বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে হয়তো অনেকটাই ক্ষতির সম্মুখীন তারা হবেন। তবে এই বিষয়ে যারা যারা স্থানীয় রয়েছে তারাও বলছেন যে যে নদী ভাঙন এবং ফসলের জমি ভাঙনের বিষয়ে তারা এই পর্যন্ত বেশ কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার তারা দৃশ্যমান উন্নয়ন তারা তারা কিন্তু দেখেননি। তবে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরের যেহেতু শেরপুরের সীমান্তবর্তী যে সকল উপজেলা রয়েছে সীমান্তবর্তী ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির যে নদী ভাঙন সেখানে কিন্তু অনেকটাই তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং জুন মাসে তাদের বরাদ্দ তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত কোনো বরাদ্দ নেই। তারা বলছেন যদি বরাদ্দ পেয়েছে তাহলে হয়তো এই ভাঙন কবলিত এলাকায় তারা জৈব ফেলতে পারবেন এবং কৃষি বিভাগ থেকেও জানিয়েছে যে একটি প্রণোদনা তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে একটি বরাদ্দ এবং পরবর্তীতে ধান বীজ প্রদান করা হবে বিনামূল্যে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে শেরপুরে মৃগী নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ তথ্য। তিস্তায় পানি কমতে শুরু করেছে এবং বাড়তে শুরু করেছে শেরপুরে বিভিন্ন নদ নদীর পানি। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বান্দরবানে বন্যার পানি নামতে শুরু করলেও বানভাসীদের দুর্ভোগ ও দুর্দশা কমেনি। এই নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রিজভী, জানতে চাই বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? জ্যোতিকা, টানা 6 দিনের বন্যার পানিতে কিন্তু যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে যার ফলে মানুষ এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় যেসব মানুষদের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র ছেড়ে কিন্তু বাসায় উঠতে পারেনি। বিশেষ করে এখানে দেখেছি তাদের ঘর ভাঙে বসত ঘরগুলো ভেঙে যাওয়ার কারণে বা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার কারণে বাসায় কাদা মাটি ঢোকার কারণে কিন্তু তারা এখনো তাদের আশ্রয় কেন্দ্র ছেড়ে বাসায় যেতে পারেনি। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান, লামা, আলীকদম, নাইকঞ্চুরি যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে তাদের আসলে বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের দুর্ভোগ বা ভোগান্তি মাত্র শুরু হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যারা বাসার কাজকর্মে করতে করতে তাদের অনেকটা সময় লেগে যাবে। তো আমরা একটি আশ্রয়কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যে আশ্রয়কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখানে আশ্রয়কেন্দ্রের তথ্য মতে এখানে এখন আশ্রয়কেন্দ্রে 50টি পরিবারের উপরও বেশি আশ্রয়কেন্দ্রে তারা রয়েছে। তারা জানিয়েছেন তাদের বসতঘর ভেঙে যাওয়ার একটি কারণ জানিয়েছেন, তাছাড়া তাদের যে বসতঘরের আসবাবপত্র ছিল তা ভেঙে যাওয়ারও কারণ জানিয়েছেন। তো আমরা জানিয়ে রাখি, এখানকার যারা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে যাতে সরকারের পক্ষে এবং পক্ষ থেকে যাতে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা একটু আগে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। তবে এখানে যারা আশ্রয় নিয়েছে বা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষরা আমাদেরকে জানিয়েছেন সমাজে যারা বিত্তবান মানুষ আছে তারা তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদের সহযোগিতা কামনা করেছেন। তো আমরা বিশেষ করে আর্মিপাড়া, হাফেজগোনা, বালাঘাটা, কালাঘাটা, হাফেজগোনা যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানকার মানুষ কিন্তু তারা এখনো তাদের বসত বাড়িতে উঠতে পারেনি। গতকাল থেকে পানি সরে যাওয়ার কারণে কিন্তু বান্দরবানের সাথে কিন্তু সারা দেশের যোগাযোগ ব্যবস্থা কিন্তু চালু হয়েছে, সড়ক যোগাযোগ কিন্তু চালু হয়েছে। তো আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা বিভিন্ন পাড়ায় গিয়েছি, তা দেখেছি তাদের যে মানুষের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেখানকার মানুষ কিন্তু তাদের বসতঘর ঠিক করার জন্য কিন্তু ইতিমধ্যে তৈরি করেছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে আশ্রয়কেন্দ্রটি এখন আশ্রয়কেন্দ্রে 50টির উপরে পরিবার রয়েছে, তারা তাদের বসতঘরে আজ যদি বৃষ্টি না পড়ে তারা তাদের বসতঘরে ফিরে যাবেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন রিজভী রাহাত।
দুর্যোগ এলেই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানা আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলে বদলে যায় পুরো চিত্র। বছর জুড়ে পাহাড় কাটা, নদী খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বারবারই বাড়ছে দুর্ভোগ। চট্টগ্রামের বন্যা দুর্গত জনপদ থেকে ফয়সাল করিমের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম। পানিতে ডুবেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের প্রায় অর্ধেক এলাকা, খাগড়াছড়ির প্রায় ৭৩% এবং কক্সবাজারের প্রায় ৪৯% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লণ্ডভণ্ড হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বসতবাড়ি। এরই মধ্যে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। সবচেয়ে নাজুক পরিস্থিতির মুখে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এসব উপজেলার বহু গ্রাম এখনো পানির নিচে। খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসার ঘরবাড়ি পুনর্গঠনের চিন্তায় দিশেহারা তারা। দেরিতে হলেও রাজনৈতিক পরিচয়ের হিসাব ভুলে বিভিন্ন দল, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও ছুটে গেছে দুর্গত মানুষের পাশে। সরকারের পক্ষ থেকেও চলছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। তবে স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় পুরো চিত্র। কমে আসে মানুষের আনাগোনা, থেমে যায় প্রতিশ্রুতি আর আলোচনার কেন্দ্র থেকে হারিয়ে যায় দুর্গত জনপদ। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের সময়ের সাময়িক তৎপরতার বিপরীতে সারা বছর এই অঞ্চলের জন্য নেই কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। যে সরকারই হোক আসে, কিন্তু দেখে যায়, কিন্তু আমরা সুবিধা বঞ্চিত। এমপি মন্ত্রী হয় তারা আশ্বাস দেয়, হয়তো আরা এবার ফাঁসলি অমুক ইয়ে করে দিম ফরজ এরা ইয়ান না হয়, যেদূর হয় এদূর না হয়। গ্রাম সাইডে অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। কিছু বাড়িতে পানি, কিছু বাড়িতে এখনো পানি নাই। এরকম অনেক মানুষ, শত শত লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। শঙ্খ, মাতামুহুরী ও বাঁকখালী নদীতে অব্যাহত বালু উত্তোলন, পাহাড় ধ্বংস আর অপরিকল্পিত উন্নয়ন প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বছরের পর বছর আটকে থাকা উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ মোকাবেলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েও নেই দৃশ্যমান অগ্রগতি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন যে একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। দুর্যোগের এই কটা দিন দুর্গম এই অঞ্চল যেভাবে সবার মনোযোগ কাড়ে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসন ও সর্বমহলের তোড়জোড় চোখে পড়ে, বছরের বাকি সময়টা ঠিক যেন তার উল্টো চিত্র। স্থানীয়দের আক্ষেপ, পানি নেমে যাওয়ার পরপরই ফিকে হয় ক্যামেরার আলো, ম্লান হয় আন্তরিকতা ও মানবিকতার যত গল্প। সারা বছর জুড়ে অবহেলিত থাকা এই জনপদ প্রভাবশালীদের লোভের বলি ও প্রশাসনের কর্তাদের গাফিলতির শিকার হলেও সেসব নিয়ে তখন কারো সদয় নজর পড়ে না। নির্বিচারে বন, পাহাড় ধ্বংস করা ও নদী জলাশয় দখলের মহোৎসব ঘিরে তখন প্রশাসনের রহস্যজনক নীরবতা নামে, যার মাসুল প্রতি বছর বর্ষায় সম্পদ ও জীবনের বিনিময়ে দিতে হয় এ অঞ্চলের মানুষকে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চাঁদপুরে মেঘনার ভাঙন থেকে রক্ষায় চলছে শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ। কাজের গতি কম থাকায় ভাঙনের আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, বাঁধ সংস্কার নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? জ্যোতিকা, চাঁদপুরের মেঘনার তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু এই মেঘনার উপর নির্ভর করে, অনেক মানুষ, হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আবার এই মেঘনার কোরাল গ্রাসে ভিটে মাটি হারিয়ে কিন্তু অনেক মানুষ নিঃস্ব হয়ে হারিয়েছে তাদের বাস্তু। বিশেষ করে গেল কয়েক বছর যাবৎ কিন্তু মেঘনার যে ভাঙন ছিল তা প্রতিরোধ করার জন্য শহর রক্ষাবাদের সংস্কার কাজ শুরু হয়েছে। মূলত 2024 সালে এই শহর রক্ষাবাদ সংস্কার কাজের জন্য প্রায় 800 কোটি টাকার বাজেট অনুমোদন করার পর থেকে কিন্তু আসলে এই কাজ চলমান রয়েছে। যদিও বর্ষার কারণে কাজের গতি কিছুটা কম রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 4 বছর মেয়াদী এই প্রকল্পে প্রায় 17টি প্রজেক্টে কাজ চলছে। এর মাধ্যমে আসলে তারা বছরব্যাপী কাজ স্বাভাবিকভাবে করতে পারলেও বর্ষায় পানির
তীব্র স্রোত এবং বেশি পানির কারণে কিন্তু তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে কাজ করার জন্য, যার কারণে কিন্তু কাজের গতি কিছুটা কমেছে এবং এতে করে আসলে কাজের যেই নির্ধারিত সময় তা সেই সময়ের তুলনায় কিন্তু কাজ কিছুটা কম হচ্ছে বলে কিন্তু স্থানীয়দের দাবি। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আসলে বর্ষার পানির কারণে তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হলেও কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। মূলত চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে পুরান বাজারের রণগোয়াল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই ভাঙনের যে শহর রক্ষাবাদ রয়েছে তা কিন্তু সংস্কার কাজ চলছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী যারা রয়েছেন, তারা কিন্তু বর্ষার সময়টাতে প্রতি বছরই আতঙ্কে দিন কাটান এবং তারা বলছেন যে কাজটা যাতে নির্ধারিত সময়ের মধ্যে যাতে করতে পারে এবং গুণগত মান ঠিক রেখে যেন কাজ শেষ করতে পারে। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের, জানাছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে নগরীর নওদাপাড়া শিরোইল বাস টার্মিনাল ও রেলগেল এলাকা থেকে কোনো প্রকার বাস ছেড়ে যায়নি, তবে সরকারি বিআরটিসি বাসগুলো যথারীতি চলতে দেখা গেছে। সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়। বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। ফলে সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে কোনো বাস ছেড়ে যায়নি, তবে সকাল থেকেই বাস টিকিট কাউন্টারগুলো অধিকাংশই খোলা রয়েছে। বাস বন্ধের কারণে আন্তজেলা সহ বিভিন্ন দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবহন শ্রমিকদের একাংশের দ্বন্দ্ব ও কর্মবিরতির কারণে রাজশাহী থেকে বন্ধ রয়েছে সকল রুটে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে ও বাস চলাচল শুরু করতে প্রশাসন ও পরিবহন সংগঠনগুলো কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, গতকালকে আসলে পরিবহনের যে সমস্যাটি ছিল যে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এবং এই সংগঠনটির বিভিন্ন লেনদেন টাকা পয়সা নিয়ে জেলা প্রশাসকের কক্ষে কিন্তু একটি সভা চলছিল। সেই সভা থেকেই শ্রমিকদের দুটি অংশ হয় এবং সেই দুটি অংশ এই সভাতে একজন বাস মালিক নেতা বা বাস শ্রমিক নেতাকে দেখে কিন্তু আসলে তারা দুই পক্ষ হয়ে যায় এবং এই অবস্থাটার উত্তরণে এখনও পর্যন্ত আসলে হয়নি। দীর্ঘ সময় ধরে এটি চলছে এবং এখনও পর্যন্ত এটির সমাধানের পথ আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ আসলে লক্ষ্য করিনি এবং বাস মালিক শ্রমিক এবং বাস যে মোটর শ্রমিক ইউনিয়নের যারা নেতারা রয়েছেন তারা বলছেন এটি আসলে তারা ধর্মঘট করেনি, তারা কর্মবিরতিতে রেখেছেন এবং কোনো ধরনের ধর্মঘটের নির্দেশনা দেননি। কিন্তু শুধুমাত্র গতকালকে শ্রমিকদের একটি অংশের এই ধরনের আচরণের কারণে কিন্তু এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ। শুধুমাত্র রাতে বাইরে থেকে যে সমস্ত বাসগুলো রাজশাহীতে আসবে এবং যেগুলো ছেড়ে যাবে সেগুলোর আশা নেওয়ার জন্যই কিন্তু আসলে শিথিলতা করা হয়েছিল। পরে আজকে সকাল 6টা থেকে বিভিন্ন রুটে বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে আছে আমরা, এখান থেকে ঢাকা থেকে শুরু করে বিভিন্ন রুটে কিন্তু বাস ছেড়ে যায়, একেবারে জমজমাট একটি অবস্থা হয়ে থাকে। কিন্তু এখন আমরা দেখছি একেবারেই নীরব একটি জায়গা রূপ নিয়েছে এটি এবং এর ফলে আসলে যে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের সেটি খুবই চরমে উঠেছে এবং ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে তা সেখান থেকে খুব বড় জোর এখান থেকে রাজশাহী থেকে নওগাঁ, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ বা নাটোর এই 3 জেলায় আসলে যাত্রীরা যেতে পারছেন। এছাড়া যে দূরপাল্লার যে যাত্রীরা তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা কোনো ক্ষেত্রে ট্রেনের টিকিট পাওয়ার চেষ্টা করছেন এবং
কোনো একেবারে অধিকাংশই কিন্তু আসলে তাদের যে যাত্রা সেটি কিন্তু বাতিল করেছে। এখানে যারা এসেছেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে জরুরি কাজ ছিল, তারা ঢাকায় যেতেন অথবা খুলনার দিকে যেতেন, তারা কিন্তু এখন যেতে পারছেন না এবং এই অবস্থার মধ্যেই কিন্তু আসলে এখনো পর্যন্ত আছে এবং কোনো ধরনের কোনো ইঙ্গিত আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বা বাসের যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসলে পাইনি। এখানে সাধারণ মানুষ যেই কথাটি বলছেন যে প্রশাসনের একরকম উদাসীনতা, প্রশাসনের এক ধরনের গাছাড়া ভাব এবং সেই কারণেই কিন্তু বারবার ছুত কারণেই কিন্তু এই মোটর শ্রমিকের যারা নেতাকর্মীরা আছেন বা সংগঠনগুলো আছে তারা এই ধরনের কর্মকাণ্ড করেন এবং এটি একটি গণদুর্ভোগে আসলে পরিণত হয়। রাজশাহীর জন্য আসলে এটি একটি বড় মাথা ব্যথা বলে যারা এখানে আসলে ভোগান্তিতে পড়েছেন তারা এটি দাবি করছেন এবং তারা এটি বলেছেন এবং প্রশাসনের কাছ থেকে তারা এটি উত্তরণ চান। তো যুথিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি রাজশাহী থেকে সেই খবর জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। প্রায় 6 বছর পর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের মামলার রায় হতে যাচ্ছে আজ। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা হবে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, কখন রায় ঘোষণা হতে পারে আর মামলার রায় নিয়ে কি বলছেন আইনজীবীরা? দেখুন, এই মামলাটি প্রায় দীর্ঘ 6 বছর অতিক্রম করেছে, অর্থাৎ 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যার পরে আসলে সিলেট এমসি কলেজের যে ছাত্রাবাস সেখানে আসলে স্বামীকে আটকে রেখে যে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে যে মামলাটি হয়েছিল তার রায় হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ দুপুর 12টা থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজকে মামলার রায় আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে। তো এই রায় নিয়ে আসলে দীর্ঘদিন থেকে পুরো দেশ, আপনি জানেন, মামলাটি আলোচিত ছিল। সুতরাং পক্ষে বিপক্ষের যে সকল আইনজীবীরা আছেন তারা রায়ের জন্য মূলত অপেক্ষা করছেন। এটি মূলত বর্তমানে যে অভিযুক্ত 8 জন আছেন, 8 জনই তারা এজলাসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 11:30টার পরে তাদেরকে নিরাপত্তা জোরদার করেই আসলে নিয়ে আসা হয়েছে এবং এখানে অপেক্ষমান অনেক মানুষ রয়েছেন। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও যথেষ্ট পরিবারের উপস্থিতি রয়েছে। তো এই মামলাটি আসলে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার তিনি এই রায় ঘোষণা করবেন। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন তিনি এবং ট্রাইব্যুনালের সরকারি কৌশলী যিনি আছেন আবুল হোসেন তিনি জানিয়েছেন যে আজকের যে মামলাটি হতে যাচ্ছে সেই মামলাটি যারা ভুক্তভোগী অথবা যিনি বাদী হয়েছিলেন সেই বাদীর প্রেক্ষিতেই মামলার যে চলমান কার্যক্রম সেটি তারা আশা করছেন যে তাদের পক্ষেই আসলে যাবে। এই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি এখানকার মানে মামলার পক্ষের যিনি আইনজীবী আছেন তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন প্রায় 64 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেই সাক্ষ্য গ্রহণ শেষে মূলত সব দিক বিবেচনা করে আজকে তাদের যে প্রত্যাশিত রায় আছে সেটি তারা পাবেন। অন্যদিকে আসামি পক্ষের যে সকল আইনজীবী রয়েছেন তারা বলছেন যে মামলাটি যুক্তিযুক্তভাবে উপস্থাপন তারা করেছেন, কিন্তু যারা মামলার বাদী আছেন তারা সঠিক প্রমাণ দিতে পারেননি এবং এখানে অনেক কিছু ঘটেছে যেটি আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। তো সব মিলিয়ে আসলে মানুষের জন্য যে অপেক্ষার প্রহর আসলে গুনতে হচ্ছে, অথবা মামলার রায় হওয়ার পর কি ধরনের রায় আসে সেটি আনুষ্ঠানিকভাবে আসলে জানানো যাবে। তো সব মিলিয়ে আমরা দেখেছি যেটা আজকে এখনো মামলার চলমান যে কার্যক্রম সেটি শুরু হয়নি, আনুষ্ঠানিকভাবে 12টার পরে শুরু হবে দুপুরে। যখন শুরু হয় তখন হয়তো বা সার্বিক যে আপডেট যে তথ্য আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। যদি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। কুমিল্লা নগরীতে বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ সড়কে পানি আটকে থাকায় বাড়ছে দুর্ভোগ। জলাবদ্ধতার আরও খবর জানাতে কুমিল্লা নগরী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা জানাবেন। যথিকা, কুমিল্লা নগরীতে 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং যার কারণে নগরবাসী দুর্ভোগে পড়ছেন কয়েকদিন পরপরই। এবং এই জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী কোনো স্থায়ী পদক্ষেপ আসলে না নেওয়া হলে এটি থেকে মানুষের পরিত্রাণ নেই। মানুষজন কিন্তু প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন। আমি যে সড়কটির সামনে দাঁড়িয়ে আছি এটি কুমিল্লা বেসিক এলাকার একটি সড়ক এবং এই সড়কটি ছায়াবিতান হয়ে নগরীর একটি বাইপাস রোড, যে দিক দিয়ে কিন্তু মানুষজন শহর থেকে বেরিয়ে যান। এবং এখানে বেসিকের ভিতরে অনেকগুলো শিল্প কারখানা রয়েছে, ছোট বড় অনেকগুলো কারখানায় এখানে অসংখ্য শ্রমিকরা কাজ করে থাকেন। কিন্তু এই সড়কটি গতকাল যে বৃষ্টি
বৃষ্টিপাত হয়েছে। 3 ঘন্টার 107 মিলিমিটার বৃষ্টিপাতের পর কিন্তু নগরীর বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ে। এই সড়কটি থেকে কিন্তু এখনো পানি নামছে না, এবং এটি না নামার পেছনে এখানকার মানুষজন বলছেন যে এই পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে, কোথাও কোথাও ড্রেনগুলো পরিপূর্ণ হয়ে আছে। সেই কারণে কিন্তু সিটি কর্পোরেশনের উপরাঞ্চলের যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে, এবং মানুষজন বেশ দুর্ভোগে পড়ছেন। এখানকার যারা শ্রমিক রয়েছেন, এখানকার যারা চলাচল করছেন, তারা বলছেন যে এই পথে পানি কিন্তু নামার যদি 2-4 দিন পরে নেমেও যায়, তারপর আবার হঠাৎ বৃষ্টি হবে এবং তারপর এভাবেই কিন্তু জলাবদ্ধ থাকবে। তো সিটি কর্পোরেশন গতকালকে কান্দিখালের বেশ কিছু জায়গায় ছোট ছোট কালভার্ট ভেঙেছে এবং সেখানে কিছু কাজ করেছে, যার কারণে কিন্তু শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন স্থানে যেখানে পানি আটকে ছিল সেই পানিগুলো নেমে গিয়েছে। তো মানুষজন বলছেন যে আসলে এখানে যে সিটি কর্পোরেশনের পানি এত বেশি হচ্ছে, বৃষ্টির পরে এতভাবে জলাবদ্ধ হয়ে পড়ছে যে এটি থেকে আসলে স্থায়ী মুক্তি প্রয়োজন, এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরে কুমিল্লাবাসীর অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এবং এখন একটু ভারী বৃষ্টিপাত হলেই নগরীর কয়েকটি সড়ক বন্ধ হয়ে যায় এবং মানুষজন চলাচল করতে দুর্ভোগে পড়েন, এবং এটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং এটি যদি এখনই ভবিষ্যৎ পরিকল্পনা করে কোনো সুরাহা না করা হয় তাহলে কিন্তু এটির সমস্যা কিন্তু আসলে সমাধান হবে না। তো এখন সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন তিনি বলছেন যে সিটি কর্পোরেশন কাজ করছে ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কোথায় কোথায় সমস্যাগুলো সেগুলো নিরসন করার জন্য। যথিকা কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ, জানাছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী স্থানের ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা জানি যে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নে অনেকটাই এগিয়ে আছে, তবে অন্যান্য দেশ যেমন ইউকে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এর মতো কোনো ন্যাশনাল ডিজাইন কমিশন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে না, যেখানে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্টিস্ট, মিনিস্ট্রিজ একই প্ল্যাটফর্মে একত্রে ন্যাশনাল চ্যালেঞ্জেস ডিজাইনের থ্রুতে সলভ করার চেষ্টা করে থাকে। ইন রেসপেক্ট টু দ্যাট স্যার, আমার প্রশ্ন হচ্ছে সরকার কি একটি জাতীয় ডিজাইন ইনোভেশন কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে? শেষ আপনার প্রশ্ন? থ্যাংক ইউ, প্লিজ বসেন। আপনি কমপ্লিট করেছেন প্রশ্ন? জি স্যার। জি, থ্যাংক ইউ। আপনি কি সাবজেক্টটা বলেন? ন্যাশনাল আর্কিটেকচার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন থাকবে যারা মোটামুটি ভাবে ডিসাইড করবে যে কিভাবে রাস্তাঘাটগুলো হবে বা কিভাবে হবে, তাই তো? বেসিক্যালি এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্টার্টআপ ইকোসিস্টেম একত্রে তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার মানে এরকম কোনো সুযোগ থাকে? এরকম সুযোগ টু বি অনেস্ট এভাবে এখনো আমরা চিন্তা করিনি মনে হয় বিষয়টাকে। তবে কয়েকদিন আগে একটি গভর্নমেন্টের একটি মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম এভাবে যে আমরা দেখছিলাম যে যেমন আপনার কোন একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে যাচ্ছে, তো আমরা দেখলাম যে সেই প্রজেক্টে এলজিআরডি মিনিস্ট্রির কস্টিংটা একরকম, আবার ওয়ার্কস মিনিস্ট্রির কস্টিংটা একরকম, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অথচ দুটোই সরকারি প্রতিষ্ঠান, তাহলে আলাদা হবে কেন? হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ কোয়াইট বিগ। তো সেই জন্য তখন আমরা চিন্তা করলাম যে এটা এক জায়গায় আনতে হবে, কস্টিং তো নিশ্চয়ই একরকমই হবে, এত ডিফারেন্স থাকবে কেন? আপনি যেটা বলেছেন ডিজাইনের ক্ষেত্রে, এই জিনিসটাকেও বোধহয় একটা জায়গায় আমাদের আনা প্রয়োজন। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করছি যে হয়তো ভবিষ্যতে এরকম আমাদেরকে করতে হতে পারে যে যেমন ধরেন এখানে যদি এই বিল্ডিংটা নেই, আমরা যদি চিন্তা করি না এই বিল্ডিংটা আমরা করব, সেক্ষেত্রে ঠিক আছে গভর্নমেন্টের বিভিন্ন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আছেন, ওনারা তো একটা তৈরি করবেন ডিজাইন, কিন্তু এর বাইরেও আমরা আপনাদের মতন ইয়াং আর্কিটেক্ট যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ওপেন ইনভিটেশন থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এখনো এটা চিন্তার পর্যায়ে আছে, এখনো এগোনি, তবে যেহেতু চিন্তাটা শুরু হয়েছে নিশ্চয়ই আমি আশা করি যে এটা নিশ্চয়ই একটা শেপ আপ করবে, একটা শেপে যাবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
বগুড়া শহরে নিয়ম কানুনের তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। এমনকি অনুমোদিত নকশার সাথেই মিল নেই অধিকাংশ ভবনের। ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অধিক ক্ষয়ক্ষতির শঙ্কায় নগরবাসী। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। সাইফুল সাগরের তোলা ছবিতে রাজীব সেলিমের প্রতিবেদন। প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া সিটি কর্পোরেশনে 10 লাখ মানুষের বসবাস। আবাসনের চাহিদায় প্রতিনিয়তই গড়ে উঠছে বহুতল ভবন। তবে এসবের বেশিরভাগই নির্মাণ হচ্ছে নিয়মকানুনের তোয়াক্কা না করেই। অনুমোদিত নকশার চেয়ে বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে নগরীর অসংখ্য ভবন। দুটি বহুতল ভবনের মাঝখানে নির্দিষ্ট দূরত্ব রাখার কথা থাকলেও মানেনি বেশিরভাগ দালান মালিক। বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদিত নকশায় নিচতলা পার্কিং দেখালেও সেখানে ভাড়া দেয়া হয়েছে ব্যাংক, শোরুম সহ বিভিন্ন দোকান। নিয়ম বহির্ভূতভাবে এসব ভবন নির্মাণের সময় কোনো রকম তদারকি না করে নকশার অনুমোদন দিয়েই দায় সেরেছে পৌর কর্তৃপক্ষ, বলছেন সচেতনরা। সিটি কর্পোরেশন বা একসময় আমাদের যে পৌরসভা ছিল, পৌরসভা কিভাবে এই ভবনগুলোর অনুমোদন দিয়েছে আমরা জানি না। যে প্ল্যান কি পৌরসভা থেকে পাশ করে নিয়ে আসি সেই অনুযায়ী আমরা ভবন প্রকৃত অর্থে বাস্তবায়ন করি না। আমরা প্ল্যানের বহির্ভূতভাবে আমরা ভবনগুলো নির্মাণ করার কারণে এই ভবনগুলি ঝুঁকিপূর্ণ হচ্ছে। অতিরিক্ত উচ্চতা থাকায় 104টি ভবনের বর্ধিত অংশ অপসারণের নোটিশ দিয়েছে বগুড়া পৌরসভা। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় কর্পোরেশনের আইন অনুযায়ী বর্ধিত অংশের বৈধতা চান ভবন মালিকদের অনেকেই। কেউ কেউ নিয়মনীতির তোয়াক্কা না করে ভবনের বর্ধিত অংশ রাখতে চান। প্ল্যানে কোনো ভুল আছে বলে আমাদের জানা নেই, প্ল্যান ওভাবে পাস হয় না আমাদের জানা মতো। কিন্তু যখন আমরা কাজগুলো করতে চাচ্ছি তখন হয়তো প্ল্যানটা অনেক সময় অমিট করতেছি, মানার একটা টেন্ডেন্সিটা লক্ষ্য করা যাচ্ছে না। রাস্তার পাশে যেগুলো ভবন রয়েছে সেগুলো ভবন অবশ্যই বর্ধিত করার প্রয়োজন আছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্ধিত করার সুযোগও দেওয়া উচিত। এসব ভবনে ভূমিকম্পে অধিক ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকলেও যথাযথ ব্যবস্থা নিতে পারেনি পৌরসভা। তবে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি বেড়েছে আইন প্রয়োগের ধরনও। শীঘ্রই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান এই কর্মকর্তা। জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া ছিল যেন এই ধরনের কোনো প্ল্যাট ফ্লট কোনো রেজিস্ট্রেশন না হয় এবং নেসকোকে চিঠি দেওয়া ছিল তারা যেন এই অননুমোদিত তলায় কোনো ধরনের বিদ্যুৎ কানেকশন না দেন। এরই মধ্যেই আমরা এই ধরনের অবৈধ বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছি। আগামী দিনে ফাইলগুলো ধরে অনুমোদিত অংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া সিটি কর্পোরেশন থেকে বসতবাড়ির জন্য দেয়া হোল্ডিং নম্বর অনুযায়ী নগরীতে কাঁচা পাকা বসতবাড়ি রয়েছে মোট 90,000। রাজীব সেলিম, এখন বগুড়া। সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে প্রেস ব্রিফিং করছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশ শীর্ষ শ্রম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই প্রধান গন্তব্য ওমান 9.36 লাখ, মালয়েশিয়া 8.45 লাখ এবং কাতার 7.14 লাখ। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন বর্ষার সময় গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টার মধ্যে গাছ তার মোটামুটি একটা চারা থেকে একটা ভিত্তি পেয়ে যায়। এবং আপনারা এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বৃক্ষরোপণে, সেটা ঠিকঠাক মতো করছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি বলবো এটার সাথে জড়িত, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। এটা সিরাজগঞ্জ জেলায় করা হয়েছে। আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে ধরুন হসপিটালের যে বর্জ্য, এই ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা ছিল। আপনারা জানেন এই বর্জ্যগুলোর মধ্যে হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে নানান রকম মারাত্মক রোগ জীবাণুও থাকে। সো এই ডিসপোজাল নিয়ে আলাপ, এবং আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু ব্যক্তিগতভাবে তথ্য দেই। ঢাকা মেডিকেল কলেজের যে হয়েছে জন্মদিন প্রতিষ্ঠাবার্ষিকী 81তম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনি হিসেবে আমি সেখানে ছিলাম। তো আমরা যখন ইনফর্মালি কথা বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজের নতুন একটা প্রকল্প আসছে, আমি দেখলাম যে তিনি এই
মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কি করা হচ্ছে, এবং ওখানে জিজ্ঞেস করছেন সারা দেশে এটাকে কিভাবে ইন্টিগ্রেটেড এবং সেন্ট্রালি করা যায়, মানে বিভিন্ন জেলাতে এই ম্যানেজমেন্টটা একত্রে কিভাবে করা যেতে পারে, উনি এই ব্যাপারে খুবই কনসার্নড আছেন। আমাদের এই একটা জায়গায় মানে ঢাকা বা বিভিন্ন জায়গায় হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় এটা আসলে প্রপার অবস্থায় নেই। সো এটা খুব জরুরি ব্যাপার, কারণ আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে, মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে এই ওয়েস্ট থেকে। পরিকল্পনা মন্ত্রণালয় ভোক্তা মূল্য সূচক তারা প্রকাশ করেছেন, মজুরির হার প্রকাশ করেছেন, এগুলো তাদের খুব রেগুলার কাজ, তারা সেগুলো করছেন। বাস্তবায়ন পরিবক্ষণ ও মূল্যায়ন বিভাগ তারা সেই প্রকল্পগুলো কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তারা কন্টিনিউ করছেন। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আইনজীবীদের জন্য মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিচারপতিদের দ্রুত, স্বল্প এবং কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ এই প্রকল্পটা বাস্তবায়ন করছে। কারণ আমরা জানি আদালতে চলে যাওয়ার আগেও যদি এই কাজগুলো করা যায়, মধ্যস্থতা করা যায়, সেক্ষেত্রে মানুষের হয়রানি অনেক ক্ষেত্রে কমে যায়। আদালতে শুধু টাকা খরচের প্রশ্ন আছে, দীর্ঘসূত্রিতার প্রশ্ন আছে, এবং অনেকে কঠিন জেলা পর্যায়ে আদালত আছে, গ্রাম থেকে জেলায় আসা বা যখন এটা উচ্চ আদালতে আসে ঢাকায় আসা, এটা সংকটের ব্যাপার থাকে সেই কারণে। ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দ্বীপ জেলা ভোলার মানুষ ভৌগোলিক বিচ্ছিন্নতায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উপর নির্ভরশীল। অভিযোগ উঠেছে দক্ষ জনবল ছাড়াই পরিচালিত হচ্ছে অনেক প্রতিষ্ঠান। একের পর এক ঘটছে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি হলেও অধিকাংশ ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ার আরও হয়ে উঠেছে বেপরোয়া। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার মানুষের উন্নত চিকিৎসার ভরসা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতার সুযোগে জেলায় গড়ে উঠেছে অনেকগুলো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। যদিও অনেক প্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স কিংবা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, তারপরও নিয়মিত সিজারিয়ান অপারেশন সহ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হচ্ছে। বুরহানুদ্দিনের গৃহবধূ মোর্শেদা নিয়মিত চেকআপের জন্য উকিলপাড়ার মাতৃনিলয় নার্সিংহোমে গেলে নির্ধারিত সময়ের প্রায় 5 সপ্তাহ আগে ভয়ভীতি দেখিয়ে সিজার করাতে বাধ্য করে। অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হলে আবারও লিখিত সম্মতি ছাড়াই দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পর 16 জুন তার মৃত্যু হয়। তাদের অবহেলায়, তাদের এই ভুল চিকিৎসার কারণে আমি আমার বোনকে হারাইছি। এই হাসপাতাল কর্তৃপক্ষকে কঠিনভাবে শাস্তি হোক। আর ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে সিভিল সার্জনের দ্বারা গেলে ওরা এই সব ডাক্তার সব একতাবদ্ধ হয়ে যায়। গাইনি বিশেষজ্ঞ না হয়েও অস্ত্রোপচার করায় নিহতের পরিবার মাতৃনিলয় নার্সিংহোমের স্বত্বাধিকারী মাহবুবা পারভিনের বিচারের দাবিতে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে মাহবুবা পারভিন। আপনাকে যে বলছে রং বললাম না, আপনি কি জরিমানা, প্রধানমন্ত্রী সজরিমানা, সেটা আমি কিভাবে করবো? আমি কি সার্জন? লক্ষ লক্ষ কোটিবার মিথ্যা, ডাক্তার জীবিত আছে, আমি অপারেশন করি না, আমি কেন করবো অপারেশন? মোর্শেদা ছাড়াও ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে এক প্রসূতির মৃত্যু, ভুল ইনজেকশনে গর্ভের সন্তান সহ আরেক প্রসূতি, চিকিৎসা অবহেলায় 2 প্রসূতি ও 2 নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে। গত 6 মাসে এমন ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল ছাড়াই অনেক প্রতিষ্ঠানে করা হচ্ছে অস্ত্রোপচার ও চলছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম। এই যে প্রতিনিয়ত মারা যাচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, তদন্ত কমিটিটা সিভিল সার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। ভোলায় যে সংস্থাগুলো স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সেগুলো যাতে করে আরও ভালো করে কাজ করে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হতে হবে, আরও তদারকি বাড়াতে হবে। অপচিকিৎসার ফলে রোগীর মৃত্যু হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির এই নেতা। আমাদের কমিটির মাধ্যমে এখান থেকে সুপারিশনামা পাঠাইছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কোনো অবস্থাতেই মূল চিকিৎসা বা কিছু আছে প্রতিষ্ঠানের গাফলতি, প্রতিষ্ঠানের স্টাফদের গাফলতির কারণে এই সমস্যাগুলি হয়।
অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। অন্যদিকে নিয়ম না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলছেন জেলা প্রশাসক। তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা যদি তদন্তে বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা ডিজি অফিসে লিখবো। তাদের আসলে হাসপাতালের লাইসেন্স স্থগিত হবে না বন্ধ হবে সেটা ডিজি অফিস সিদ্ধান্ত নেবে। এক্সক্লুসিভলি ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যাচাই করব একটি বিষয়, এবং কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসায় 6 মাসে অন্তত 20টি মৃত্যুর পর তদন্ত কমিটি গঠিত হলেও শাস্তির নজির খুবই কম। অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হলে প্রসূতি ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিয়ে শঙ্কা কাটবে না বলেই মনে করছেন ভোলাবাসী। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। এই ছিল এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।